এখন দেখি হাউ মেনি টাইপস অফ প্ল্যানিং আর দেয়ার। কি কি প্ল্যানিং আছে, মানে কি কি প্ল্যানিং থাকতে পারে বা কি কি টাইপস অফ প্ল্যানিং আসলে ফলো করা হয় একটা ইন্ডাস্ট্রিতে। ফার্স্ট প্ল্যানিংটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সো এই প্ল্যানিংটা কি? এই প্ল্যানিংটা হচ্ছে দেখেন বলা হচ্ছে যে অ্যানালাইজিং competitive opportunities and threats, analyzing strengths weakness of the organization, ঠিক আছে। সো এই প্ল্যানিংটা বেসিক্যালি কি আপনার অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে। এই প্ল্যানিংটা বেসিক্যালি আপনার অর্গানাইজেশন স্ট্র্যাটেজির জন্য, ঠিক আছে। সো এখানে কি কি করা হয়, এখানে হচ্ছে আপনার এই প্ল্যানিং এ হচ্ছে আপনার অর্গানাইজেশনের জন্য অপরচুনিটিস গুলা কি কি বা আপনার অর্গানাইজেশনের জন্য থ্রেট গুলা কি কি, এইগুলা প্ল্যানিং করা হয় এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ। আচ্ছা, সো আপনার কোম্পানির অপরচুনিটিস কি কি হতে পারে, মানে অপরচুনিটিস জিনিসটা কি ছিল মনে আছে? অপরচুনিটিস জিনিসটা বলছিলাম যে কোন একটা প্রবলেম ফাইন্ড আউট করা এবং সেই প্রবলেমের জন্য কি একটা সলিউশন, মানে সেই প্রবলেমের জন্য একটা সলিউশন খুঁজে বের করা বা সেই প্রবলেমের জন্য মানে সেই প্রবলেমটা সলভ করা, ঠিক আছে। সো যেমন ওই যে বিকাশের কথা বলছিলাম, যে বিকাশ কি প্রবলেম ফাইন্ড আউট করছে, বিকাশ ফাইন্ড আউট প্রবলেম মানে বিকাশ ফাইন্ড আউট করছে যে মানুষকে 500 টাকা লেনদেন করতে হলেও ব্যাংকে যে করা লাগে, তো যেটা হচ্ছে খুব টায়ারসাম একটা ওয়ার্ক, ঠিক আছে। সো এই এটার মানে এটার সলিউশন হিসেবে কি নিয়ে আসছে বিকাশ, তাদের নতুন একটা সিস্টেম মানে নিয়ে চলে আসছে, যেটা হচ্ছে আপনার মোবাইল ট্রানজাকশন, ঠিক আছে। সো এই অপরচুনিটিস ফাইন্ড আউট করার জন্য বা অপরচুনিটিস অ্যানালাইজ করার জন্য আপনাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হয়। দেন হচ্ছে থ্রেট। থ্রেট কি? থ্রেট ছিল হচ্ছে যে আপনার অর্গানাইজেশনের জন্য থ্রেট বলেন তো, বা আপনার অর্গানাইজেশনের জন্য কম্পিটিটর কারা। বিকাশের জন্য যেমন ছিল হচ্ছে আপনার নগদ বা রকেট, ঠিক আছে। তো এই থ্রেট অ্যানালাইজ করার জন্য আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফলো করা হয়। পরে কি, পরেরটা হচ্ছে আপনার অর্গানাইজেশনের স্ট্রেংথ, ঠিক আছে। আপনার অর্গানাইজেশনের স্ট্রেংথ অ্যানালাইজ করার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফলো করা হয়। So, আপনার অর্গানাইজেশন মানে স্ট্রেংথ থেকে ধরেন আপনি একটা সফটওয়্যার ফার্মে কাজ করেন, ঠিক আছে। আপনি একটা সফটওয়্যার ফার্মে কাজ করেন। তো ধরেন আপনার সফটওয়্যার ফার্মের যারা, ধরেন আপনার সফটওয়্যার ফার্মে, না ধরেন আপনার হচ্ছে ওয়েব বেসড ফার্ম, ঠিক আছে। সো ধরেন আপনার যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার, ঠিক আছে, আপনার যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার তারা ধরেন খুবই স্কিল, ঠিক আছে, তারা খুবই স্কিল এবং তারা আসলে খুবই ভালো কাজ জানে, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে কিন্তু আপনার অর্গানাইজেশনের জন্য স্ট্রেংথ, ঠিক আছে, আপনার অর্গানাইজেশনের জন্য স্ট্রেংথ, ঠিক আছে। সো স্ট্রেংথ অ্যানালাইজ করার জন্য আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফলো করা হয়। লাস্টলি হচ্ছে উইকনেস, ঠিক আছে। উইকনেসটা কি? উইকনেসটা হচ্ছে ধরেন আপনার রিসোর্সটা কম, ঠিক আছে। ধরেন আপনার অর্গানাইজেশনের রিসোর্সটা কম, রিসোর্স বলতে ধরেন আপনার সার্ভারটা খুব একটা ভালো না, বা ধরেন আপনার অর্গানাইজেশনে ধরেন এমপ্লয়িরা অত বেশি স্কিল না, ঠিক আছে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার উইকনেস, ঠিক আছে। সো আপনাকে কি করতে হবে, এই উইকনেস গুলোকে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। কারণ কি, কারণ আপনার যেগুলো উইকনেস সেইগুলো আসলে কম ইউজ করতে হবে, আর আপনার যেগুলো স্ট্রেংথ সেইগুলো আসলে বেশি ইউজ করতে হবে, ঠিক আছে। সো এই বিষয়গুলো অ্যানালাইজ করার জন্য আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা ফলো করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং যখন আপনি বানান, ঠিক আছে, বা আপনি যখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফলো করেন, সেই প্ল্যান গুলা বেসিক্যালি 3 বছর, মানে 3 বছর বা তার বেশি, 3 বছর বা তার বেশি, মানে আপনার টার্গেট থাকে 3 বছর বা তার বেশি। ধরেন আপনি একটা প্ল্যান করলেন, একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করলেন, তো এই প্ল্যানটা আপনাকে বাস্তবে রূপ দিতে হবে 3 বছর বা তার বেশি সময়ের মধ্যে, ঠিক আছে। তো এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা বাস্তবে রূপ দেওয়ার জন্য এত তাড়াহুড়া নাই, ঠিক আছে। তো এই জন্য এই প্ল্যানিং এর আসলে টাইম ফ্রেমটা অনেক বড়, ঠিক আছে। এবং সেটা কত বললাম, সেটা হচ্ছে আপনার মোর দ্যান 3 ইয়ার্স। আর এই স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা মানে স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানটা বানায় কারা? এটা বানায় হচ্ছে আপনার অর্গানাইজেশনে যারা টপ লেভেলের মানে মানুষ, ঠিক আছে, বা টপ লেভেলের ম্যানেজার যারা, তারা আসলে আপনার এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা বানায় বা এক্সিকিউট করে। পরেরটা হচ্ছে আপনার ট্যাকটিক্যাল প্ল্যানিং, ঠিক আছে। ট্যাকটিক্যাল প্ল্যানিং আগেরটা কি ছিল? আগের প্ল্যানিং এর জন্য টাইম ফ্রেম ছিল হচ্ছে 3 বছর বা তার বেশি। আর ট্যাকটিক্যাল প্ল্যানিং এর সাথে স্ট্র্যাটেজি প্ল্যানিং এর ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আহ, এটা টাইম ফ্রেম, ট্যাকটিক্যাল প্ল্যানিং এর টাইম ফ্রেমটা হচ্ছে আপনার 1 বছর থেকে 3 বছর, ঠিক আছে, 1 to 3 ইয়ার্স।
আর এইখানে কি করে, এইখানে ট্যাকটিক্যাল প্ল্যানিং হচ্ছে আমরা যে স্ট্র্যাটেজিটা বানাইছি, ঠিক আছে, আমরা যে স্ট্র্যাটেজিটা বানাইছি, ধরেন আপনার কোম্পানি যে স্ট্র্যাটেজি বা আপনি যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা বানাইছেন, সেই স্ট্র্যাটেজিক প্ল্যানটা অ্যাচিভ করার জন্য, আপনাকে ট্যাকটিক্যাল প্ল্যানটা ফলো করতে হবে। সো ট্যাকটিক্যাল হচ্ছে মানে হচ্ছে আপনি কোন ট্যাকটিক্সটা ইউজ করবেন, বা এক কথায় আপনি কোন লজিকটা ইউজ করবেন, ঠিক আছে, কোন ট্যাকটিক্সটা ইউজ করবেন বা কোন লজিকটা ইউজ করবেন, ঠিক আছে, সেইটা হচ্ছে আপনার বেসিক্যালি সেই টাইপের যে মানে সেই টাইপের প্ল্যানিং এর জন্য আসলে ট্যাকটিক্যাল প্ল্যানিংটা ফলো করা হয়। আর এই প্ল্যানিং এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে কারা, এই প্ল্যানের সাথে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে তার মিড লেভেল ম্যানেজার। সো তার মানে কি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং বানায় হচ্ছে কোম্পানির টপ লেভেল ম্যানেজার্স, ট্যাকটিক্যাল বানায় হচ্ছে আপনার মিড লেভেল ম্যানেজার। স্ট্র্যাটেজিক এর টাইম ফ্রেম হচ্ছে 1 বছর, মানে 3 বছর বা তার বেশি। আর ট্যাকটিক্যাল এর টাইম ফ্রেম হচ্ছে আপনার 1 to 3 ইয়ার্স, মানে হচ্ছে আপনি ট্যাকটিক্যাল প্ল্যানিংটা বা ট্যাকটিক্যাল যে প্ল্যানটা আপনার সেটা 1 থেকে 3 বছরের মধ্যে বাস্তবে রূপ দিতে হবে, ঠিক আছে। আর স্ট্র্যাটেজিক যে প্ল্যান গুলা সেইগুলো অ্যাচিভ করার জন্য আপনার ট্যাকটিক্যাল প্ল্যানিং করা হয়। আর অপারেশনাল প্ল্যানিংটা কি, অপারেশনাল প্ল্যানিংটা হচ্ছে শর্ট রেঞ্জ টাইম ফ্রেম, ঠিক আছে, মানে হচ্ছে শর্ট রেঞ্জ টাইম ফ্রেম, মানে যদি আপনি 1 বছরের জন্য কোনো প্ল্যান করেন, ঠিক আছে, ধরেন 1 বছরের জন্য বা তার চেয়ে কম সময়ের জন্য যদি কোনো প্ল্যান করেন, সেটা হচ্ছে আপনার অপারেশনাল প্ল্যান। সো ধরেন এইরকম হতে পারে যে আপনি হচ্ছে আপনার মার্কেটিং ডিপার্টমেন্টকে বললেন, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে 10 জন নিলেন, ঠিক আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে 10 জন নিয়ে তাদেরকে বললেন যে 1 বছর সময়ের মধ্যে আপনি হচ্ছে পুরো ময়মনসিংহ টাউনে সব জায়গায় আমাদের প্রচারণা চালাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার একটা অপারেশনাল প্ল্যান, ঠিক আছে। তো তার মানে এখানে একটা হায়ারার্কি আছে, খেয়াল করেন। সবচেয়ে টপ লেভেলের প্ল্যানিং হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এবং এটা ডিটারমাইন করে হচ্ছে আপনার টপ লেভেল ম্যানেজার, এবং টাইম ফ্রেম হচ্ছে 3 বছর বা তার বেশি। ট্যাকটিক্যাল প্ল্যান হচ্ছে এই স্ট্র্যাটেজিক প্ল্যানটাই ইমপ্লিমেন্ট করার জন্য যে ট্যাকটিকটা ফলো করেন সেটা হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যানিং, এবং টাইম ফ্রেম হচ্ছে 1 থেকে 3 বছর। এবং এগুলো কারা ডিটারমাইন করে, বা এই প্ল্যান গুলো কারা করে, ট্যাকটিক্যাল প্ল্যান গুলো এগুলো করে হচ্ছে আপনার মিড লেভেল ম্যানেজার। আর অপারেশনাল প্ল্যানিং হচ্ছে আরো নিচের লেভেলের যে প্ল্যানিং, ঠিক আছে, আরো নিচের লেভেলের যে প্ল্যানিংটা, এবং এটা টাইম ফ্রেম হচ্ছে 1 বছরের চেয়ে কম। এবং এটা কি, এটার টার্গেট হচ্ছে সাব ইউনিট গোল অ্যাচিভ করা, ঠিক আছে, সাব ইউনিট গোল অ্যাচিভ করা। সাব ইউনিট গোল বলতে এই যে আপনি 10 জনের একটা টিম বানিয়ে দিলেন এবং এই 10 জনকে অ্যাসাইন করে দিলেন যে তোমরা এই প্ল্যানটা অপারেট করবা, ঠিক আছে। তো তার মানে কি, যারা হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজার তারা হচ্ছে এই প্ল্যান গুলা বেসিক্যালি নেয়। তো তার মানে কি করলেন, এই লোয়ার লেভেলের যে ম্যানেজার ছিলেন সে হচ্ছে ওই 10 জন মার্কেটিং এর লোককে বললেন যে আপনারা হচ্ছে যান ময়মনসিংহে, যে 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনারা ময়মনসিংহ টাউনে আপনি হচ্ছে এইরকম আর কি আমাদের অ্যাডভার্টাইজিং চালান, ঠিক আছে। এই টাইপের প্ল্যান গুলো যখন করা হয় তখন সেটা হচ্ছে একটা অপারেশনাল প্ল্যান। আচ্ছা, এরপর হচ্ছে অর্গানাইজ। স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ওই যে দ্বিতীয় পয়েন্টটা আরেকবার একটু বলেন তো, স্ট্রেংথ, এই বিষয়টা আমি বুঝি নাই, আরেকবার বলতে পারবেন? স্ট্রেংথটা হচ্ছে স্ট্রেংথটা হচ্ছে আপনার কোম্পানির জন্য স্ট্রেংথ কি। ধরেন আপনার কোম্পানিতে অনেক ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, ঠিক আছে, আপনার কোম্পানিতে অনেক ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে। অথবা ধরেন আপনার কোম্পানির অনেক ভালো রেপুটেশন আছে, ঠিক আছে, আপনার কোম্পানির অনেক ভালো রেপুটেশন আছে, বা আপনার কোম্পানিতে অনেক ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার স্ট্রেংথ, ঠিক আছে, কারণ কি এই জিনিসটা আপনার শক্তি না। আপনার যে একটা ভালো রেপুটেশন আছে মার্কেটে, ঠিক আছে, তো এই জিনিসটা কি আপনার জন্য একটা শক্তি না? কারণ কি আপনার রেপুটেশনের কারণে আসলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে। আবার ধরেন আপনার যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা যেন স্কিলড হয়, ঠিক আছে, তারা যদি অনেক স্কিলড হয়, তার মানে কি ওইটা কিন্তু আপনার কোম্পানির জন্য স্ট্রেংথ। কারণ কি, কারণ হচ্ছে অন্যান্য কোম্পানির চেয়ে আপনার কোম্পানিতে কি ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, ঠিক আছে, ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে। আর আপনার কোম্পানির জন্য উইকনেস কি কি, ধরেন আপনার কোম্পানির জন্য উইকনেস হচ্ছে যে আপনার কোম্পানির এমপ্লয়ীদের মধ্যে ভালো রিলেশনশিপ নাই। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমি শেষ করে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অল্প একটু আছে আর
অল্প একটু শেষ করে দিব। এরপরে হচ্ছে আপনার পিওএসএ ফ্রেমওয়ার্ক হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজিংটা কি? অর্গানাইজেশন হচ্ছে আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কি ডেভেলপ করা। অর্গানাইজিং এর মধ্যে কি পড়ে? আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কি ডেভেলপ করা। অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি বললাম ওই যে আপনার অর্গানাইজেশনের একটা মানে বানানো আর কি, যে ধরেন আপনার অ্যাকাউন্টস ম্যানেজারে কে থাকবেন, বা ধরেন এই প্রজেক্টের জন্য ম্যানেজার থাকবে কে, বা আপনার সুপারভাইজারি ম্যানেজার থাকবে কে এই টিমের জন্য, ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে ডেভেলপ করা হচ্ছে অর্গানাইজিং এর মধ্যে পড়ে, ঠিক আছে? এবং দেখেন যে অ্যালোকেটিং হিউম্যান রিসোর্সেস টু এনশিওর দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ অবজেক্টিভস, ঠিক আছে? তো এইটা কি? এটা হচ্ছে ধরেন আপনি দুইটা প্রজেক্ট হাতে পাইছেন, ঠিক আছে? দুইটা প্রজেক্ট হাতে পাইছেন। এখন দুইটা প্রজেক্টের মধ্যে আপনার যারা এমপ্লয়ি আছে, ঠিক আছে? সো এই এমপ্লয়ীদের মধ্যে কাকে কোন প্রজেক্টে দিবেন, ঠিক আছে? কাকে কোন প্রজেক্টে দিবেন, কোন প্রজেক্টের ম্যানেজার কাকে বানাবেন, ঠিক আছে? সো এই বিষয়গুলো ডিল করে হচ্ছে আপনার অর্গানাইজিং। লাস্টলি বলা হচ্ছে দেখেন যে ইনভলভস দ্য ডিজাইন অফ ইন্ডিভিজুয়াল জবস, ঠিক আছে? সো অর্গানাইজিং এর মধ্যে এইটাও ইনক্লুডেড। কোনটা? সেটা হচ্ছে যে আপনার কোম্পানিতে কোন এমপ্লয়ি কোন কাজ করবে, ঠিক আছে? কোন এমপ্লয়ি ডিউটিস মানে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস কি কি, এবং সেই এমপ্লয়ি সেইটা কিভাবে মানে ক্যারি আউট করবে, বা সেটা কিভাবে পালন করবে, বা সেটা কিভাবে করবে, এইগুলাও ডিজাইন করা আসলে অর্গানাইজিং এর মধ্যে পড়ে, ঠিক আছে? এইগুলাও ডিজাইন করা হচ্ছে আপনার অর্গানাইজিং এর মধ্যে পড়ে। আচ্ছা, সো অর্গানাইজিংটা আসলে দুই লেভেলে হইতে পারে। একটা হচ্ছে আপনার অর্গানাইজেশনাল লেভেলে, একটা হচ্ছে আপনার জব লেভেলে, ঠিক আছে? একটা অর্গানাইজেশনাল লেভেলে, একটা হচ্ছে আপনার জব লেভেলে। আচ্ছা, সো অর্গানাইজেশনাল লেভেলের অর্গানাইজিংটা কি রকম? যে এই অর্গানাইজেশনাল লেভেলে আপনি যদি অর্গানাইজার হন, আপনাকে ঠিক করতে হবে যে কিভাবে ডিপার্টমেন্টালাইজ করা যায়। ডিপার্টমেন্টালাইজ করা যায় বলতে ধরেন আপনি একটা নতুন কোম্পানি খুলছেন বা একটা ইন্ডাস্ট্রি খুলছেন। এখন আপনার কাজ হচ্ছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট বানানো। যে আপনার কোম্পানিতে আসলে কয়টা ডিপার্টমেন্ট থাকবে? মার্কেটিং ডিপার্টমেন্ট থাকবে, এইচআর ডিপার্টমেন্ট থাকবে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো হচ্ছে অর্গানাইজিং এর মধ্যে পড়ে। এবং এটা হচ্ছে অর্গানাইজেশনাল লেভেলের অর্গানাইজিং, ঠিক আছে? আর জব লেভেলের অর্গানাইজিংটা কিরকম হবে? জব লেভেলের অর্গানাইজিং হচ্ছে যেটা একটু আগে বললাম, যে আপনার এমপ্লয়ীদের ডিউটিস, মানে আপনার কোম্পানি যারা এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ীদের ডিউটিস এবং রেসপন্সিবিলিটি, মানে তাদের কি কাজ, এইগুলো আসলে এইগুলা অর্গানাইজ করা হচ্ছে, এইগুলা ডিজাইন করা এবং সেই অনুযায়ী তাদেরকে ডিরেকশনস দেওয়া। এটাই হচ্ছে আপনার জব লেভেলের অর্গানাইজিং। আচ্ছা, লিডিং কি অলরেডি আপনারা জানেন। তো লিডিং নিয়ে আমার মনে হয় না কিছু বলা লাগে। Involves the social and informal sources of influence that you use to inspire actions taken by others, ঠিক আছে? তো তার মানে হচ্ছে কি, যেটা বলছিলাম কিন্তু আপনার কাগজে কলমে পাওয়ার আছে, সেই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। যে কাগজে কলমে আপনি হচ্ছে লিডার বা আপনার অনেক পাওয়ার আছে, সেই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। বাট আপনার পার্সোনালিটি দিয়ে আপনি আপনার সাবঅর্ডিনেটদেরকে মোটিভেট করবেন অন্য কাজ করার জন্য, বা সাবঅর্ডিনেটদের থেকে ইন্সপায়ার করবেন অন্য কাজ করার জন্য। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই যে মোটিভেশন আপনাকে হচ্ছে মানে আপনি যদি লিডার হন, ঠিক আছে? বা আপনি যদি লিডার হন বা আপনি যদি লিড করেন, বা লিডিং করতে হলে মানে লিড করতে হলে আসলে মোটিভেট করতে হবে আপনার সাবঅর্ডিনেটদেরকে। আর এই মোটিভেট করার পাশাপাশিও আপনাকে যেটা করতে হবে অ্যাজ এ ম্যানেজার, সেটা হচ্ছে যে পার্সোনালিটি রিসার্চ করতে হবে, ঠিক আছে? পার্সোনালিটি রিসার্চ করতে হবে। পার্সোনালিটি রিসার্চ বলতে যে আপনি আপনার সব এমপ্লয়ীদের সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবেন, ঠিক আছে? সব এমপ্লয়ীদের সাথে আসলে ভালো সম্পর্ক রাখবেন এবং দেখবেন যে তারা আসলে কি চায় বা তারা কিভাবে কাজ করতে পছন্দ করে, ঠিক আছে? সেগুলো হয়তো আপনাকে লজ্জায় বা ভয়ের কারণে বলতে পারে না, কারণ আপনি হচ্ছে ম্যানেজার বা আপনি হচ্ছে লিডার, ঠিক আছে? সো তাদের সাথে সবসময় ভালো সম্পর্ক রেখে তাদের পার্সোনালিটি রিসার্চ করতে হবে, ঠিক আছে? যে তাদের সাথে মাঝে মধ্যে সুখ দুঃখের গল্প করতে হবে। তাদের সাথে মাঝে, মাঝে বসে জিজ্ঞাসা করতে হবে যে আপনার আসলে কোনটা প্রবলেম হচ্ছে, কোন কিছু হইলে আমাকে জানায়েন, ঠিক আছে? সো এইজন্য আপনি লিডার হলে এবং আপনি যদি ম্যানেজার হন তাহলে আপনার কি? আপনার সাবঅর্ডিনেটদের কি পার্সোনালিটিটাও রিসার্চ করতে হবে। আচ্ছা, পিওএসসি ফ্রেমওয়ার্কের লাস্ট টপিক হচ্ছে কি আপনার কন্ট্রোলিং। সো কন্ট্রোলিং বিষয়টা হচ্ছে এক কথায় বলি যে দেখেন এনশিওরস দ্যাট পারফরম্যান্স ডাজ নট ডেভিয়েট ফ্রম স্ট্যান্ডার্ডস। সো এক কথায় ধরেন আপনি টার্গেট করছিলেন যে এই বছর আপনার
আপনি হচ্ছে 1000 মেট্রিক টন প্রোডাক্ট প্রডিউস করবেন, ঠিক আছে, প্রোডাক্ট প্রডিউস করবেন। সো আপনার টার্গেট হচ্ছে কি 1000 মেট্রিক টন প্রোডাক্ট প্রডিউস করা। সো এইটা যেন কোনোভাবেই 1000 মেট্রিক টনের চেয়ে কম না হয়ে যায়, সেটাই হচ্ছে আপনার কন্ট্রোলিং, ঠিক আছে। সো এই যে কন্ট্রোল করতেছেন, কি কন্ট্রোল করতেছেন, যে এমন ভাবে কন্ট্রোল করতেছেন যেন এই 1000 মেট্রিক টনের যে কম প্রোডাক্ট আপনার প্রডিউস না হয়, ঠিক আছে। সো ধরেন এখানে এটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ডটা কি, আপনি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিলেন যে আমার হচ্ছে 1000 মানে 1000 মেট্রিক টন প্রোডাক্ট অবশ্যই প্রডিউস হইতে হবে, ঠিক আছে। সো এই স্ট্যান্ডার্ডের চেয়ে যেন কম না হয়, ঠিক আছে। আর 3টা স্টেপ ফলো করা হয় দেখেন কন্ট্রোলিং এ, সেটা হচ্ছে এস্টাবলিশিং। সো আমার এস্টাবলিশিং পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস। সো আপনার পারফরম্যান্স স্ট্যান্ডার্ডটা কি, যে 1000 মেট্রিক টন প্রোডাক্ট প্রডিউস করা। সেকেন্ড স্টেপ কি কন্ট্রোলিং এর, কম্পেয়ারিং অ্যাকচুয়াল পারফরম্যান্স এগেইনস্ট স্ট্যান্ডার্ডস। সো ধরেন আপনি হচ্ছে টার্গেট করছিলেন বা আপনি আপনার স্ট্যান্ডার্ড সেট করছিলেন হচ্ছে 1000 মেট্রিক টন, বাট বছর শেষে দেখলেন যে আপনার মাত্র 900 মেট্রিক টন হয়েছে। সো এই যে কম্পেয়ার করা, যে আপনি টার্গেট মানে আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 মেট্রিক টন, বাট আপনি মানে প্রডিউস করছেন হচ্ছে মানে 900 মেট্রিক টন, ঠিক আছে। সো এইটা কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ার করে কি দেখলেন, যে যেটা টার্গেট ছিল বা যেটা আপনার স্ট্যান্ডার্ড ছিল সেটা আসলে আপনার ফুলফিল হয় নাই, ঠিক আছে। আর 3 নাম্বার স্টেপটা কি, টেকিং কারেক্টিভ অ্যাকশন হোয়েন নেসেসারি। সো দেখেন তার মানে কি, আপনার আসলে যা টার্গেট ছিল বা আপনার স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটার চেয়ে আসলে কি আপনার স্ট্যান্ডার্ডটা কমে গেছে, ঠিক আছে। সো এখন তার মানে অবশ্যই কোনো একটা ঝামেলা হয়েছে কোম্পানিতে, বা কেউ হয়তো কোম্পানিতে লুজলি কাজ করতেছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি আপনাকে নেসেসারি অ্যাকশন নিতে হবে, যে কেন আমার মানে কম হলো, কেন আমার 100 মেট্রিক টন কম হলো, কেন আমার স্ট্যান্ডার্ডের চেয়ে কম হলো, ঠিক আছে। তো সবসময় যে প্রোডাক্ট দিয়েই হবে এমন না, ঠিক আছে। পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অনেক কিছু দিয়ে মেজার করা যায়। যেমন ধরেন আপনার টার্গেট হচ্ছে যে এই ইয়ারে 1 crore প্রফিট করা, 1 কোটি প্রফিট করা, 1 কোটি টাকা প্রফিট করা, ঠিক আছে। সো এই যে একটা সেট করলেন, একটা স্ট্যান্ডার্ড সেট করলেন যে 1 কোটি টাকা প্রফিট, মানে 1 কোটি টাকা প্রফিট চাই আপনার এই ইয়ারে, এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো আপনি ধরেন 1 কোটির জায়গায় 90 লাখ পাইলেন প্রফিট। সো এখন আপনি কি করতে হবে, এখন আপনাকে আসলে কম্পেয়ার করতে হবে যে কেন এটা মানে কতটুকু কম হয়েছে। আচ্ছা 10 লাখ টাকা কম প্রফিট হয়েছে, এটা কেন হয়েছে, সেই অনুযায়ী আপনাকে নেসেসারি অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে আপনার বেসিক্যালি কন্ট্রোলিং। আচ্ছা এটাই লাস্ট স্লাইড, জান কথা দিলাম এটা পরে শেষ করে দিব। আপনাদের কে জানি মেসেজ দিছে, স্যার এত থিওরি ভালো লাগতেছে না। আচ্ছা তো দেখেন, সো মানে কন্ট্রোলিং এর রোল গুলা কি কি হইতে পারে, ঠিক আছে। কন্ট্রোলিং এর রোল গুলা কি কি হইতে পারে দেখেন, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়ার রেসপন্সিবিলিটি অফ ফর ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড লাইফ, ঠিক আছে। সো আপনি যে স্ট্যান্ডার্ডটা সেট করছিলেন, ঠিক আছে, ওই যে 1000 মেট্রিক টন, সেটা থেকে ডেভিয়েশন মানে হচ্ছে 1000 মেট্রিক টনের জায়গায় ধরেন আপনার 900 মেট্রিক টন প্রডিউস হয়েছে প্রোডাক্ট। এটা কেন হয়েছে, এটার ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকতে হবে, যে কেন হয়েছে, কি জন্য হলো, কোথায় আমার মানে ল্যাকিংস ছিল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন বাজেট অডিট প্রোভাইডস, মানে অডিট কি, বাজেট অডিট কি মানে হচ্ছে এক কথায় অডিট কি, অডিট মানে হচ্ছে এক কাইন্ড অফ ইন্সপেকশন, ঠিক আছে। সো কি বলা হচ্ছে, বাজেট অডিট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট হোয়ার দ্য অর্গানাইজেশন ইজ উইথ রেসপেক্ট টু হোয়াট ওয়াজ প্ল্যান্ড ফর অর বাজেটেড ফর, ঠিক আছে। ওই যে প্রফিটের কথা বললাম, ঠিক আছে। সো বাজেট অডিটটা কি করে, বাজেট অডিটটা হচ্ছে বের করে যে আমার টার্গেট ছিল হচ্ছে 1 কোটি প্রফিট নিয়ে আসা, বা ধরেন আপনার টার্গেট ছিল হচ্ছে এই বছরে আপনি আপনার কোম্পানির জন্য ধরেন বাজেট, এক কথা আপনার কোম্পানির জন্য ধরেন আপনার বাজেট ছিল এই বছর হচ্ছে 1 কোটি টাকা, ঠিক আছে। বাট 1 কোটি টাকার বেশি ইউজ হয়ে গেছে, ধরেন আপনি হচ্ছে 1 কোটি 10 লাখ টাকা ইউজ করে ফেলছেন। সো বাজেট অডিটটা আসলে এটা অ্যানালাইসিস করবে যে কত বাজেটের ছিল আর আমি কত পাইলাম, মানে কত খরচ হয়েছে, কেন আমার 10 লাখ টাকা বেশি খরচ হইলো, ঠিক আছে। যারা পারফরমেন্স অডিট তারা কি চেক করবে, তারা চেক করবে হচ্ছে যে এমপ্লয়ীদের এমপ্লয়ীদের পারফরমেন্সটা, ঠিক আছে। এমপ্লয়ির পারফরমেন্স বলতে যে ধরেন যে আপনার এমপ্লয়িরা যেগুলো আপনাকে কথা দিছিল,
যে আপনার এমপ্লয়িরা যেগুলো আপনাকে আশ্বাস দিছিল যে আমরা স্যার এই জিনিসগুলো করে ফেলবো, ঠিক আছে, আপনার এমপ্লয়িরা কি সেই অনুযায়ী কাজ করতে পারছে কিনা, বা আপনার এমপ্লয়িরা কি একটু ডজ মারছে কিনা, বা আপনার এমপ্লয়িরা ফাঁকি মারছে কিনা, এই বিষয়গুলো বের করার কাজ হচ্ছে আপনার পারফরম্যান্স অডিট। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে তাহলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো অ্যাটেন্ডেন্স স্যার